সালটা ছিল 1191 সাল। অর্থাৎ এটি হচ্ছে এখন থেকে প্রায় অনেক বছর ভবিষ্যতের কাহিনী। মানবজাতি তখন উন্নয়নের একদম শীর্ষে পৌঁছে গেছে, এমনকি তারা পৃথিবীর বাইরে নানান গ্রহতেও তাদের রাজত্ব শুরু করে দিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি তারা নিজেদের মধ্যে বিভিন্ন সুপার পাওয়ার আয়ত্ত করেছে। আর এই পুরো ইউনিভার্সের নাম হচ্ছে ডিউন। তো ডিউন ইউনিভার্সের বিভিন্ন গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করছে একটি রাজবংশ। আর প্রত্যেকটি গ্রহে শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি মাত্র শাসক রয়েছে, যার নাম হচ্ছে ইম্পেরর শাদাম দা ফোর্থ। তো বোঝাই যাচ্ছে এখানে পুরো ইউনিভার্সিটিতে রাজনীতির প্রচুর প্রভাব ছিল। আর তখন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল স্পাইস নামক একটি পদার্থ, যেটি ছিল এই ইউনিভার্সের অত্যন্ত মূল্যবান একটি ধাতু। এটি সেবন করার মাধ্যমে মানুষেরা দীর্ঘায়ু লাভ করে। তাছাড়া ইন্টারস্টেলার ট্রাভেল করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাতু। আর এই স্পাইসটি শুধুমাত্র অ্যারাকিস নামক একটি গ্রহেই পাওয়া যায়। অ্যারাকিসে থাকা স্থায়ী মানুষদের ফ্রেমেন নামে ডাকা হতো। আর এই স্পাইসটিকে ফ্রেমেনরা নিজেদের অধিকার বলে দাবি করত। কিন্তু গত ৮০ বছর ধরে অ্যারাকিস গ্রহটিতে হারকোনেনরা দখল করে রেখেছে। সেই সাথে অ্যারাকিসে থাকা ফ্রেমেনদের তারা নৃশংসভাবে শাসন করছে আর স্পাইস হারভেস্ট করে বহির্বিশ্বে তাদের ব্যবসা চালাচ্ছে। তাই ফ্রেমেনরা চায় হারকোনেন বাহিনীকে যেই করেই হোক এই গ্রহটি থেকে বিতাড়িত করতে। কিন্তু হারকোনেন বাহিনী ছিল অত্যন্ত পাওয়ারফুল। তাদের কাছে ছিল অত্যাধুনিক প্রযুক্তি। আর এই কারণেই তাদের সাথে মোকাবেলা করা খুব একটা সহজ ছিল না। এত সবকিছুর মধ্যে শুরু হয় আর একটি রাজনৈতিক ষড়যন্ত্র। প্রধান ইম্পেরর সেডাম অ্যারাকিস গ্রহের রাজত্ব হারকোনেনদের থেকে কেড়ে হাউস অ্যাট্রেডিসদের দায়িত্ব প্রদান করেন। অ্যাট্রেডিসের পলিটিক্যাল পাওয়ার দিন দিন বেড়েই চলছিল। তাই প্রধান ইম্পেরর তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য অ্যারাকিসে পাঠায় এবং কৌশলে তাদের সাথে হারকোনেনদের ঝামেলা বাঁধিয়ে দেয়। অতঃপর অ্যাট্রেডিসদের সকলেই অ্যারাকিস গ্রহটিতে আসে। এদের মধ্যে প্রধান ছিল পল অ্যাট্রেডিস, পলের বাবা লেটো অ্যান্ড মা জেসিকা। আর পল হচ্ছে এই পুরো গল্পটির মুখ্য চরিত্র, যার রয়েছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা। সেই সাথে এই পুরো বিশ্বকে রক্ষা করার জন্যই তার জন্ম হয়েছে। সময়ের সাথে সাথে পলের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু এরই মধ্যে হারকোনেন বাহিনী অ্যাট্রেটিসের ওপর আক্রমণ করে সকলকে হত্যা করে ফেলে। সেই আক্রমণ থেকে শুধুমাত্র পলের মা এবং পল কোনোভাবে রক্ষা পায়। কিন্তু অবশেষে তাদেরকে হারকোনেন বাহিনীরা দুর্গম একটি মরুভূমিতে ফেলে আসে। আর সেখান থেকেও কোনোভাবে তারা ফ্রেমেনদের সাহায্যে সার্ভাইভ করতে সক্ষম হয়। ফ্রেমেনরা পলকে দেখেই বুঝতে পারে এই ছেলেটি তাদের মাসিয়া, অর্থাৎ এই ছেলেটির মাধ্যমেই পুরো বিশ্বতে পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে। তাই পুরো ফ্রেমেন জাতি পলকে সম্মান জানিয়ে লিডার হিসেবে তাকে আখ্যায়িত করে। আর এখানেই শুরু হয় ইতিহাসের আরেকটি অধ্যায়। আমরা এখন দেখতে চলেছি পল কিভাবে ফ্রেমেনদের নিয়ে তার বাবা এবং নিজ সম্প্রদায়ের হত্যার প্রতিশোধ নিতে চলেছে। ইতোমধ্যেই আমরা ডিউন পার্ট 1 এর এক্সপ্লেনেশনটি এক্সপ্লেইন করেছি। তাই এই এক্সপ্লেনেশনটি বোঝার জন্য রেকমেন্ড করব আগে সেই ভিডিওটি দেখে আসার জন্য। তো এখন ডিউন পার্ট 2 এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেটা 2024 সালে ব্যাপক সাড়া পাওয়া একটা মুভি। মুভির শুরুতে দেখানো হয় অ্যারাকিস গ্রহটিতে মৃত অ্যাট্রিটিসদের দেহগুলো পুড়িয়ে ফেলা হচ্ছিল। এম্পেরর অবশেষে নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু ইম্পেররের মেয়ে প্রিন্সেস ইরুলান তখনও অনেক দুশ্চিন্তা করছিল, কারণ পলের লাশ কোথাও পাওয়া যায়নি। অন্যদিকে ভ্লাদিমিরের ভাতিজা রাব্বানকে অ্যারাকিসের রাজা বানিয়ে দেয়া হয়। রাব্বান ছিল নৃশংসতার দিক থেকে আরো এক ধাপ এগিয়ে। দেখা যায় রাব্বান নিজেকে আরো শক্তিশালী করার জন্য এক বিশাল সেনাবাহিনীর দল তৈরি করেছে। অপরদিকে পল ফ্রেমেনদের সাথে মরুভূমিতে লুকিয়েছিল। এই সময় সে একটি ভিশনে তার মায়ের গর্ভে থাকা তার বোন আলিয়াকে বাড়তে দেখে। আর এটি দেখার পরপরই সে জেগে ওঠে। পলের সাথে অন্যান্য ফ্রেমেনরাও সেখানেই লুকিয়েছিল। এরই মধ্যে সেই স্থানে হারকোনেন বাহিনী এসে পড়ায় পল ও সকল ফ্রেমেনরা সেখান থেকে সুরক্ষিত স্থানে চলে যায়। হারকোনেনরা সেখানে জেমিসের মৃতদেহটিকে দেখতে পায়। মূলত জেমিসের সাথে পলের একটি লড়াই হয়েছিল, আর সেই লড়াইটিতে জেমিস পরাজিত হয়ে মারা যায়। যেহেতু জেমিস একজন প্রকৃত ফ্রেমেন ছিল,
তাই তার দেহ সৎকারের জন্য ফ্রেমেনরা তার বডিকেও সেখান থেকে সাথে করে নিয়ে যাচ্ছিল। হারকোনেনরা নিশ্চিত হয়ে যায় যে বাকি ফ্রেমেনরাও এইখানেই আশেপাশে রয়েছে। তাই তখনই হারকোনেন বাহিনী ফ্রেমেনদেরকে খুঁজতে থাকে, কিন্তু ফ্রেমেনরা আগে থেকেই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিল, যার কারণে লেজার গানের সাহায্যে অনেকগুলো হারকোনেন বাহিনীকে সেখানেই হত্যা করা সম্ভব হয়। দু একজনের সাথে হাতাহাতি লড়াই হলেও শেষমেশ ফ্রেমেনরাই জয়ী হয়। এরপর তারা মৃত হারকোনেনদের শরীর থেকে পানি সংগ্রহ করে নেয়, কারণ স্পাইসের মতোই অ্যারাকিস গ্রহটিতে আরও একটি জিনিস ছিল অত্যন্ত মূল্যবান, আর সেটি হচ্ছে পানি। এরপর তারা সেই স্যান্ডওয়ার্মটিকে আহ্বান করে, আর স্যান্ডওয়ার্মটি এসে সবগুলো হারকোনেনকে গিলে নেয়। এরপর ফ্রেমেনদের লিডার স্টিলগার জেসিকা ও পলকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে আসে। পল ও তার মা জেসিকাকে দেখে সেখানে উপস্থিত অনেক ফ্রেমেনরা রাগান্বিত হয়ে ওঠে, কারণ সেই স্থানটি ছিল ফ্রেমেনদের একটি গুপ্ত স্থান। কিন্তু এর মধ্যেই কেউ কেউ মনে প্রাণে বিশ্বাস করে নেয় যে পলই হচ্ছে সেই মাসিয়া যে ভবিষ্যতে তাদেরকে রক্ষা করবে। স্টিলগার সকলের কাছেই পলকে নিয়ে গুণগান করতে থাকে, কারণ স্টিলগার নিজেও বিশ্বাস করত যে পলই তাদেরকে রক্ষা করবে। এরপর স্টিলগার জেসিকাকে একটি বড় পুকুরের মতো স্থান দেখায়, যেখানে অনেক পানি জমা করে রাখা হয়েছিল। মরুভূমির মতো একটি স্থানে এত বিশাল পানির আয়োজন দেখে জেসিকা অবাক হয়ে যায়। তখন স্টিলগার তাকে বলে এই পানির সাহায্যেই অ্যারাকিসে পুনরায় নতুন গাছপালা জন্মাবে, গ্রহটি আবারও জীবিত হয়ে উঠবে, নতুন নতুন প্রাণের দেখা দিবে। তাই ফ্রেমেনরা যদি পিপাসায় মরেও যায় তবুও এই পানি তারা পান করবে না। এত বড় বলিদান দেখে জেসিকার চোখে জল চলে আসে। চোখের জল মাটিতে পড়ার পূর্বেই স্টিলগার সেই পানির ফোঁটাটা আঙ্গুলে নিয়ে চেটে খেয়ে নেয় এবং বলে এখানে পানি মানুষের জীবনের থেকেও অনেক মূল্যবান, তাই এক ফোঁটা নষ্ট করার পূর্বে এটি সম্পর্কে ভাবা উচিত। এর পরপরই স্টিলগার জানায় তাদের ধর্মগুরু বা ধর্মমাতা কিছুদিন পরই মৃত্যুবরণ করবে, তাই গুরুমাতার স্থানটি জেসিকাকে প্রদান করার প্রস্তাব দেয়া হয়। অর্থাৎ গুরুমাতা মারা যাওয়ার পর জেসিকা যেন সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করে। যেহেতু জেসিকা হলো তাদের মাসিয়া পলের মা, তাই এই সম্মানিত পদের জন্য সেই সবচেয়ে যোগ্য ব্যক্তি। অতঃপর জেসিকা স্টিলগারের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। জেসিকা প্রথমেই পলের কাছ থেকে বিদায় নেয় এবং বলে যদি তাদের এই রীতি পালন করতে গিয়ে তার মৃত্যু ঘটে তাহলে পল যেন তাকে ক্ষমা করে দেয়। এরপর জেসিকা স্টিলগারের সাথে একটি পুরনো গুহাতে যায় যেখানে আগের গুরুমাতা রয়েছে। জেসিকাকে সেখানে রেখে এসে স্টিলগার বাহিরে প্রার্থনা করতে শুরু করে। গুরুমাতা জেসিকার মুখে হাত বুলিয়ে ভালোভাবে দেখে নেয়, আর এর পরপরই জেসিকার গুরুমাতা হওয়ার জন্য নানান রীতিনীতি শুরু করা হয় এবং তাকে একটি নীল বর্ণের পানি পান করতে দেয়া হয়। ফ্রেমেনদের ধর্মনিয়ম অনুযায়ী যে তাদের পরবর্তী গুরুমাতা হবে তাকে ওয়াটার অফ লাইফ অর্থাৎ এই নীল বর্ণের পানিটি পান করতে হবে। এটি ছিল এমন একটি পবিত্র পানি যেটিতে রয়েছে প্রচন্ড রকমের স্পাইসের মিশ্রণ, আর এটি শরীরে প্রবেশ করার সাথে সাথেই নানান ধরনের সাইড ইফেক্ট দেখা দেয়। এমনকি এটি পান করার ফলে কারো মৃত্যুও ঘটতে পারে। জেসিকা এই পানিটি পান করার সাথে সাথেই যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার চোখ দুটো ফ্রেমেনদের মতোই নীলবর্ণ ধারণ করে, কিন্তু কিছুক্ষণ পরই জেসিকা পুনরায় স্বাভাবিক হয়ে যায়। আর গুরুমাতা জেসিকাকে এই পানিটি পান করার পরেও সহ্য করে নিতে দেখে ভীষণ খুশি হয়। অবশেষে পুরো ফ্রেমেন জাতি তাদের নতুন গুরুমাতাকে পেয়ে যায়। অন্যদিকে গুহার বাহিরে পলকে নিয়ে স্টিলগারের সাথে চানি এবং অন্যান্যদের ঝামেলা বেঁধে যায়। চানি তাদের সম্প্রদায়ের বাহিরের কাউকে গুরুমাতা এবং মাসিয়া মানতে পারবে না, কিন্তু স্টিলগার তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এরাই সবচেয়ে বেশি যোগ্য। এসব দেখে পল বিরক্ত হয়ে তাদেরকে বলে সে এখানে কোনো মাসিয়া হতে বা তাদেরকে রক্ষা করতে আসেনি, সে শুধু এখান থেকে টিকে থাকার টেকনিকগুলো তাদের কাছ থেকে জানতে চায় এবং একজন দক্ষ যোদ্ধা হয়ে উঠতে চায়। পলের কথা শুনে সবাই চুপ করে থাকে। পরদিন পল যায় তার মার সাথে দেখা করতে। জেসিকা তাকে জানায় সে এখন পুরোপুরি সুস্থ আছে, এমনকি ওয়াটার অফ লাইফ পান করার পরে জেসিকাও এখন ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেছে
এমনকি তার গর্ভে থাকা আলিয়া অর্থাৎ পলের বোনও জন্মগতভাবে এই ক্ষমতাটির অধিকারী হবে, কারণ সেই পানিটি পান করার পর কিছু পানির ফোঁটা আলিয়াকেও স্পর্শ করেছিল। তাই এই ক্ষমতা তার মধ্যেও তৈরি হয়েছে। জেসিকা জানায় পলকেও একদিন এই ওয়াটার অফ লাইফ পান করতে হবে এবং তাদের মাসিয়া হতে হবে, কারণ পলের জন্মই হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য সফল করার জন্য। আর তার ভাগ্যই তাকে এই স্থানে নিয়ে এসেছে। এসব শুনে পল অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। মায়ের সাথে দেখা করে সে বের হয়ে আসে। স্টিলগার পলকে শেখায় যে কিভাবে মরুভূমিতে চলাফেরা করতে হয়। পরদিন ভোরবেলায় পল মরুভূমিতে হাঁটার প্র্যাকটিস করছিল। আর এই সময় চানি তাকে দেখতে থাকে। চানি বলে, তোমার হাঁটার অবস্থা দেখে মনে হচ্ছে যেন তুমি নেশাগ্রস্ত অবস্থায় হাঁটছো। তারপর চানি তাকে হাত ধরে মরুভূমিতে হাঁটতে শেখায়। এরই মধ্যে তাদের দুজনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তৈরি হয়ে যায়। এদিকে জেসিকার পেটে আলিয়াও স্বাভাবিকভাবেই বড় হচ্ছিল। তাদের মধ্যে এক ধরনের টেলিপ্যাথিক কানেকশন তৈরি হয়ে গেছে, যার ফলে তারা একে অপরের সাথে কথা বলার ক্ষমতাও অর্জন করেছে। জেসিকা আলিয়াকে বলে, বড় হয়ে তাকে তার ভাই পলকে সাহায্য করতে হবে, কিন্তু এদিকে আরেক বিপদ এসে হাজির হয়। হারকোনেন বাহিনী বড় একটি বুলডোজারের মতো যন্ত্র বসিয়ে সেখান থেকে স্পাইস মাইনিং করতে শুরু করে। তখন ফ্রেমেনরাও বেরিয়ে আসে তাদেরকে বাধা দেওয়ার জন্য। আর এজন্য তাদের মাঝে যুদ্ধ লেগে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের মধ্যে গোলাগুলি চলে। পল এবং চানি মিলে কয়েকটি বুলডোজার এবং হেলিকপ্টার ধ্বংস করে দেয়। এরপর যুদ্ধ শেষে রাতে সবাই একত্রিত হলে সবাই পলের ফাইটিং স্কিলসগুলোর প্রশংসা করতে থাকে। পল জানায় তাদের গ্রহে জন্মের পর থেকেই সবাইকে ফাইটিং স্কিল শেখানো হয়, আর এই কারণে সে এত ভালো ফাইট করার দক্ষতা অর্জন করেছে। তবে ফ্রেমেনদের টেকনিকগুলো শেখে সে আরো বেশি দক্ষ হতে চায় এবং সে ফ্রেমেনদের হয়ে লড়াই করে তাদেরকে এই গ্রহটি ফিরিয়ে দেওয়ার কথা দেয়। সবাই পলকে কৃতজ্ঞতা জানায়। সেই সাথে তারা পলের নতুন নামকরণ করে, যেটি হচ্ছে পল মুয়াদ্দিব উসুল, যে নামে সে সকলের কাছে পরিচিতি পাবে। পরদিন পর মরুভূমির উপরে বসেছিল, তখন সে স্টিলগারকে একটা স্যান্ডওয়ার্মের উপরে রাইড করতে দেখে। এটি দেখে পল খুবই অবাক হয়। এরপর চানি তার কাছে আসলে সে জানায় যে সেও স্যান্ডওয়ার্মকে কন্ট্রোল করা শিখতে চায়। চানি তাকে বলে শুধুমাত্র ফ্রেমেনরাই এই স্যান্ডওয়ার্মটিকে কন্ট্রোল করতে পারে, আর পল এখনো পুরোপুরি ফ্রেমেন হয়ে উঠতে পারেনি। তবে চানি পলকে অনুপ্রেরণা যোগায় এবং কথা দেয় সে পলকে পুরোপুরি ফ্রেমেন হতে সাহায্য করবে। তারপর তারা কথা বলতে বলতে হঠাৎ একে অপরকে কিস করে বসে। কিছুদিনের মধ্যেই ফ্রেমেনরা মিলে হারকোনেনদের স্পাইস সংগ্রহের মেশিনগুলো একের পর এক ধ্বংস করতে শুরু করে। তারা অনেকগুলো মাইনিং সাইট ধ্বংস করতে সফল হয়, আর এটির প্রভাব অ্যারাকিস ভবনেও পড়ে। ব্যারন ভ্লাদিমির তার ভাতিজা রাব্বানকে ডাকায়। রাব্বানকে দেখা মাত্রই ভ্লাদিমির বলে, আজকাল তোমার খেয়াল থাকে কোথায়? তুমি দায়িত্বে থাকার পরেও তুচ্ছ ফ্রেমেনরা কিভাবে আমাদের মাইনিং সাইটগুলো ধ্বংস করার সাহস পেয়েছে? সময় থাকতে ওদেরকে হাতের মুঠোয় আনার চেষ্টা করো রাব্বান, তা না হলে আমার হাতে হারাতে হবে তোমার প্রাণ। রাব্বান তার চাচার কথা মেনে নিয়ে সম্মানের সাথে সেখান থেকে বেরিয়ে যায়। পল আবারও ঘুমের মধ্যে একটি ভিশন দেখতে পায়। সে দেখে তার বোন আলিয়া বড় হয়ে গিয়েছে, সেই সাথে সে অনেক অলৌকিক শক্তির অধিকারী, কিন্তু তার ক্ষমতাই ফ্রেমেনদের বিপদ ডেকে আনবে। আলিয়ার জন্য হাজার হাজার ফ্রেমেনকে মরতে হবে। এইটুকু দেখেই পলের ভিশনটি ভেঙে যায়। পলকে চিন্তিতভাবে জেগে উঠতে দেখে চানি জিজ্ঞেস করে তার কি হয়েছে। পল তার স্বপ্নের কথা চানিকে জানায়। চানি এসব নিয়ে তাকে ভাবতে বারণ করে, কারণ আজ পলের জন্য খুবই বিশেষ একটি দিন। পল আজকে প্রথমবারের মতো স্যান্ডওয়ার্মের ওপর চড়ে সেটিকে কন্ট্রোল করবে। কিছুক্ষণ পরেই স্টিলগার পলকে মরুভূমিতে নিয়ে যায়। সে পলকে একটি বিশেষ যন্ত্র দেয় স্যান্ডওয়ার্মকে ডাকার জন্য এবং বলে, আজ এই স্যান্ডওয়ার্ম অর্থাৎ সাইহলুটটি নিশ্চিত করবে যে পল একজন মাসিয়া হবে নাকি এটির পেটে যাবে, কারণ ফ্রেমেনরা এই দানবীয় স্যান্ডওয়ার্মটিকে অনেক পবিত্র প্রাণী বলে মনে করত। তারপর যথাযথ ইনস্ট্রাকশন দিয়ে স্টিলগার ওইখান থেকে সরে আসে। এই পরীক্ষাটি দেখার জন্য অনেকেই
অধীর আগ্রহে বসেছিল। পল যন্ত্রটা বসিয়ে স্যান্ডওয়ার্মটি আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটি বিশাল আকৃতির দানবীয় স্যান্ডওয়ার্ম তার দিকে ধেয়ে আসতে থাকে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, আজ হয়তো পল শেষ এই ভেবে। কিন্তু সকলের ভয়কে বৃথা প্রমাণ করে পল সফলভাবে স্যান্ডওয়ার্মের ওপর রাইড করতে সক্ষম হয়। এই দৃশ্য দেখে প্রায় সব ফ্রেমেনরাই নিশ্চিত হয়ে যায় যে পলই তাদের সত্যিকারের মাসিয়া। তারা পলকে মাথা নামিয়ে সম্মান জানায়। এরই মধ্যে একজন মহিলা নতুন গুরুমাতা জেসিকা এবং বাকিদের এই অবিশ্বাস্য ঘটনাটি জানায়। সবাই অনেক খুশি হয়। তারা তাদের প্রকৃত মাসিয়াকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তাদের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল তাদের যে মাসিয়া হবে সে তার মায়ের সাথে ফ্রেমেন জাতিকে রক্ষা করবে এবং দানবীয় ওই স্যান্ডওয়ার্মটিকে কন্ট্রোল করার ক্ষমতাও তার থাকবে। দুটো ঘটনাই পলের সাথে পুরোপুরি মিলে যায়। তাই সেই যে তাদের নতুন মাসিয়া, এতে আর কোনো সন্দেহ ছিল না। কিছুদিন পর জেসিকার ধর্মপ্রচারে বের হওয়ার সময় হয়ে যায়। সে দক্ষিণের দিকে ধর্মপ্রচারের জন্য যাচ্ছিল। যাওয়ার পূর্বে সে পলকেও তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু পল বলে সে এখানে থেকে ফ্রেমেনদেরকে সাহায্য করতে চায়। তাছাড়া পলের ধারণা তার মা নিজের সুবিধা ভোগ করার জন্যই একটি গল্প সাজিয়ে সবাইকে বিভ্রান্ত করছে। অতঃপর জেসিকা বিরক্তির সাথে বলে পল অন্ধ হয়ে গিয়েছে, আর তাই তো সে ঠিক ভুলের পার্থক্যটাও বের করতে পারছে না। কিন্তু এসব কথায় পলের কিছু যায় আসে না। সে তার মায়ের সাথে অনেক তর্ক বিতর্ক করে। তাছাড়া সে আলিয়ার ব্যাপারটি নিয়েও অনেক বেশি চিন্তিত ছিল, কারণ পলের ভিশন কখনোই মিথ্যা হতে পারে না। তাই সে মনে করে তার দেখা স্বপ্ন অনুযায়ী আলিয়া অবশ্যই সকলের জন্য বিপদ ডেকে আনবে। অতঃপর জেসিকা পলকে বোঝাতে ব্যর্থ হয়ে অবশেষে সে তার নিজ গন্তব্যে রওনা দেয়। অন্যদিকে ফ্রেমেনরা হারকোনেনদের একটি স্পাইস ফ্যাক্টরি নষ্ট করে দেয়। তাই রাব্বান রেগে তখনই তার সেনাদের নিয়ে ফ্রেমেনদের ওপর আক্রমণ করে। কিন্তু পলের বুদ্ধিমত্তা এবং ফ্রেমেনদের ঐক্যবদ্ধ থাকার কারণে রাব্বানের সেনাবাহিনীর অবস্থা খারাপ হয়ে যায়। এক পর্যায়ে রাব্বান ও তার সেনারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। সেই সাথে এই প্রথমবারের মতো ফ্রেমেনরা হারকোনেন বাহিনীকে এত বড় একটি যুদ্ধে হারাতে সক্ষম হয়েছে। তাই এত বড় এই খবরটি কোথাও চাপা থাকে না। হাউস অফ কোরিনোতে ইম্পেররের কাছেও এই খবরটি পৌঁছে যায় যে ইতোমধ্যেই ফ্রেমেনরা তাদের মুয়াদ্দিব পেয়ে গিয়েছে, আর সেই মুয়াদ্দিব রাব্বানের বাহিনীকে পরাজিত করেছে। অর্থাৎ অবশেষে ইম্পারার সেরামের মেয়ে প্রিন্সেস ইরুলানের আশঙ্কা সত্যিতে রূপ নিয়েছে। সে ওই মুয়াদ্দিবকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ফ্রেমেনদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের একজন মাসিয়া আসবে যে এই কোরিনো রাজ্যটিকে দখল করে নিবে। আর এই মুয়াদ্দিব হয়তো সেই মাসিয়া। তার মানে পল এখনো বেঁচে আছে। তাই প্রিন্সেস ইরুলান অত্যন্ত উদ্বিগ্ন হয়ে মাদার মুহায়েমের কাছে পরামর্শ নিতে যায়। ইরুলান মাদার মুহায়েমকে সবটা খুলে বলে। মাদার মুহায়েম তাকে জানায় পল যদি সত্যিই মুয়াদ্দিব হয়ে থাকে তাহলে সে তার বাবা এবং সম্প্রদায়ের জন্য প্রতিশোধ নিতে নিশ্চয়ই আসবে। অতঃপর মাদার মুহায়েম তাকে পরামর্শ দেয় এই মুহূর্তে তাদেরকে শুধু একজনই বাঁচাতে পারবে, আর সেটা হচ্ছে ব্যারন ভ্লাদিমিরের ভাতিজা ফেইথ রাউথা হারকোনেন। এটি শুনে প্রিন্সেস ইরুলান আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ মাদার মুহায়েম যার কথা বলেছেন সে অত্যন্ত ভয়ঙ্কর এবং নিকৃষ্ট ধরনের মানুষ। তবুও মাদার মুহায়েম তাকে বুঝিয়ে বলে যে এই মুহূর্তে ফেইদের থেকে ভয়ঙ্কর যোদ্ধা আর কেউ নেই। তাই মুয়াদ্দিবকে হারাতে হলে ফেইদের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে ইরুলান মাদারের পরামর্শটি মেনে নেয়। অন্যদিকে ফেইথ তার প্ল্যানেটে প্র্যাকটিস করছিল। আজ তার জন্মদিন, তাই তার জন্য একটি বিশেষ ফাইটের ব্যবস্থা করা হয়েছে। দেখা যায় সেখানে তার থেকেও দেখতে অনেক শক্তিশালী মানুষদেরকে আনা হয়েছে তার সাথে ফাইট করার জন্য। কিন্তু ফেইথ একাই তাদের সবাইকে হারিয়ে দেয়। ফাইট শেষ করে তার চাচা ভ্লাদিমিরের সাথে সে দেখা করতে যায়। ভ্লাদিমির তাকে বলে রাব্বান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাই এবার ফেইথকে হাউস অ্যারাকিসে পাঠানো হবে। আর ফেইথ যদি তার দায়িত্ব ভালোভাবে পালন করে ফ্রেমেনদের শেষ করতে পারে তাহলে ইম্পেররের স্থানে
তাকে সরিয়ে ফেইথকে সম্রাট বানানো হবে। এই কথা শুনে ফেইথ খুশি মনে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সে ফেরার সময় লক্ষ্য করে পেছন থেকে কেউ একজন তাকে ফলো করছে। অতঃপর ফেইথ কৌশলে তার গলায় ছুরি ধরলে মহিলাটি জানায় সে তার জন্মদিনের অনুষ্ঠানে এসেছিল, কিন্তু এখন সে রাস্তা ভুলে গিয়েছে। আসলে এই মহিলাটি ছিল বেনে জেসেরিট সংগঠনের একজন, যাকে মাদার মোহায়েমি এখানে পাঠিয়েছিল ফেইথের দুর্বলতা সম্পর্কে জানার জন্য। মহিলাটি মাদারের নির্দেশ মতো তার কথার ছলে ফেইথকে বশ করে নেয়। তারপর ফেইথকে তার রুমে নিয়ে একটা বক্সে হাত রাখতে বলে। অতঃপর মহিলাটি তার কাজ শেষ করে মাদার মোহায়েমের কাছে ফিরে আসে এবং জানায় মাদারের নির্দেশ মতো সে ফেইদের দুর্বলতাগুলো জেনে এসেছে। সেই সাথে সে নিজের গর্ভে ফেইদের বাচ্চার ভ্রূণও নিয়ে এসেছে। এইটা শুনে মাদার খুবই খুশি হয় এবং বলে এই বাচ্চাটির মাধ্যমেই ফেইদকে নিয়ন্ত্রণ করা যাবে। এরপর দেখা যায় ফেইদ তার বিশাল সেনাবাহিনী এবং উন্নত মানের নানান প্রযুক্তি নিয়ে অ্যারাকিসে চলে আসে ফ্রেমেনদেরকে ধ্বংস করে সেখান থেকে স্পাইস হারভেস্ট করার জন্য। ফেইথ সেখানে পৌঁছানোর পূর্বেই আরেকটি টিম স্পাইস মাইনিং করতে বেরিয়ে যায়, আর তখন ফ্রেমেনরা আবারও তাদের উপর হামলা করে। বোমা বিস্ফোরণের মাধ্যমে মাইনিং এর সবগুলো যন্ত্রপাতি ধ্বংস হয়ে যায় এবং এরপর তারা হারকোনেনদের সাথে মুখোমুখি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। কিন্তু তখন সেই মাইনিং টিমের লিডারকে দেখতে পেয়ে পল সবাইকে লড়াইটা থামাতে বলে। এরপর সে তার মুখোশটা খুলে ফেললে মাইনিং টিমের লিডারও তার মুখোশটা খুলে ফেলে। দুজনেই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। আসলে এই লোকটি হচ্ছে পলের বাবার সহযোদ্ধা, যার নাম ছিল গার্নি। গার্নি যে বেঁচে আছে এটা অনেক আশ্চর্যজনক বিষয়। অতঃপর পল গার্নিকে নিয়ে পুনরায় ফ্রেমেন সম্প্রদায়ে ফিরে আসে। গার্নি জানায় অ্যারাকিসের যুদ্ধের সময় সে তার কয়েকজন যোদ্ধাকে নিয়ে কোনোভাবে সেখান থেকে বেঁচে পালাতে সক্ষম হয়েছিল, আর স্পাইস মাইনিং করে তারা অর্থ সংগ্রহ করছিল যাতে সে রাব্বানের বাহিনীর বিরুদ্ধে পর্যাপ্ত সেনাবাহিনীর দল তৈরি করতে পারে। কিন্তু এখন যেহেতু ফ্রেমেনরা সাথে রয়েছে, তাই লড়াইটা এবার সবাই একসাথে মিলে করলে জয় তাদেরই হবে। পরদিন গার্নি পল সহ ফ্রেমেনদেরকে একটি গুহাতে নিয়ে যায় এবং তাদেরকে জানায় এটা পলের দাদা পরদাদাদের একটি গুপ্ত গুহা। এই গুহাটির প্রবেশপথটা শুধুমাত্র পলের আঙ্গুলের ছাপেই খুলবে। দেখা যায় গুহার ভেতরে প্রচুর পরিমাণের অস্ত্রের ব্যবস্থা রয়েছে, আর এই অস্ত্রগুলোই তারা হারকোনেনদের সাথে যুদ্ধে তাদেরকে হারাতে ব্যবহার করবে। তাদের কাছে আগে থেকেই 200 জনের বেশি যোদ্ধা ছিল, কিন্তু অস্ত্রের দিক থেকে তারা পিছিয়ে ছিল, আর এখন তারা অস্ত্রের দিক থেকেও শক্তিশালী হয়ে গিয়েছে। অর্থাৎ তারা সকলেই হারকোনেন বাহিনীর সাথে এখন লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর আমরা জেসিকাকে দেখতে পারি যে দক্ষিণের একটি মন্দিরে গিয়ে পৌঁছে গিয়েছে। সেখানে পৌঁছে সে একটি মহিলাকে জিজ্ঞেস করে ওয়াটার অফ লাইফ কোথায় পাওয়া যাবে। অতঃপর সেখানে থাকা মহিলাটি একটি বাচ্চা স্যান্ডওয়ার্ম ধরে পুকুরের মতো একটি স্থানের পানিতে রেখে ওটাকে পান করায়। স্যান্ডওয়ার্মটি পানি পান করার পর মহিলাটি সেই বাচ্চা স্যান্ডওয়ার্মটির মুখে সূচের মতো একটি নল ঢুকিয়ে দেয়, আর সেখান থেকে পানি রিফাইন হয়ে একটি কাচের বোতলে জমা হয়, আর এভাবেই তৈরি হয় ওয়াটার অফ লাইফ, যার মধ্যে রয়েছে অত্যন্ত বেশি পরিমাণে স্পাইস। জেসিকা ওই মহিলাটিকে বলে এই পানিটা যেন সে সামলে রাখে, কারণ কিছুদিন বাদেই এই পানিটা কেউ একজন পান করতে এখানে আসবে। মহিলাটি বলে এই পানিটা সাধারণ কেউ পান করলে তার নির্ঘাত মৃত্যু ঘটবে। অতঃপর জেসিকা রেগে তাকে বলে যেটা করতে বলেছি আপনি সেটাই করুন, বাকিটা ভাগ্যই নির্ধারণ করবে। জেসিকা জানতো যে পল নিশ্চয়ই একদিন এই পানি পান করতে এখানে আসবে, আর এই কারণেই সে আগে থেকেই তার জন্য এই পানিটির ব্যবস্থা করে রেখে দিয়েছে। যেহেতু জেসিকার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল, তাই সে এই বিষয়টি আগে থেকেই জেনে গিয়েছিল। এরপর পল স্বপ্নে দেখতে পায় যে চানি মারা যাচ্ছে, আর এটি দেখে সে আঁতকে ওঠে এবং চানিকে খুঁজতে শুরু করে। ওই সময়েই গোলা বারুদের শব্দ শুনতে পাওয়া যায়। তারা আগে যেই স্থানটিতে ছিল সেখানে ফেইদের বাহিনী এসে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। ফেইদ অ্যারাকিসে পৌঁছে রাব্বানকে অনেক বেশি অপমান করে।
কারণ তার কারণে পুরো সম্প্রদায়ের লজ্জিত হতে হয়েছে। তারপর ফেইথ তার পায়ে রাব্বানকে ফেলে সেখানে চুমু খেতে বলে। মূলত এর মাধ্যমে রাব্বান তার ক্ষমতা ফেইথকে সমর্পণ করেছে। কিছুক্ষণ পর গোলাবারুদের আক্রমণের শব্দ শেষ হয়ে আসে। গার্নি জানায় তারা কেউই ফিরে যায়নি এবং কিছুক্ষণ পর পুনরায় তারা ফিরে আসবে আমাদের ওপর আক্রমণ করার জন্য। আর এই কারণে তারা তাদের অস্ত্রগুলো আরো ভালোভাবে রিলোড করতে গিয়েছে। তাই সে পলকে বলে পলের এখন প্রস্তুত হওয়া উচিত তার সম্প্রদায়কে বাঁচানোর জন্য। স্টিলগারও এই কথায় তাকে সমর্থন জানায় এবং পলকে অনুরোধ করে সে যেন ওয়াটার অফ লাইফ পান করে ফ্রেমেনদের দায়িত্ব নেয়। কিন্তু পল তাদের কারো কথাই শুনতে রাজি হয় না। এরপর পল মরুভূমিতে থাকা স্পাইস ছুঁয়ে ভবিষ্যৎ দেখার জন্য একটি ভিশন ক্রিয়েট করে। অতঃপর সেই ভিশনে পল দেখতে পায় তার এখন মাসিয়া হওয়ার সময় হয়ে গিয়েছে, তাই তার উচিত ওয়াটার অফ লাইফ পান করে নেয়া। অতঃপর পল সিদ্ধান্ত নেয় যে সে দক্ষিণের দিকে গিয়ে ওয়াটার অফ লাইফ পান করে আসবে। আর এই কথাটা সে চানিকেও জানায়। চানি বলে পল ফিরে না আসা অবধি সে তার জন্য অপেক্ষা করবে। এরপর পল স্যান্ডওয়ার্মের উপর চড়ে দক্ষিণের দিকে রওনা হয়। সেই মন্দিরে প্রবেশ করতেই ওই মহিলাটি বুঝে যায় যে মাদার জেসিকা এই ছেলেটিরই ভবিষ্যৎবাণী করেছিল। অতঃপর সে পলকে ওয়াটার অফ লাইফ দিয়ে দেয় পান করার জন্য। এইটি পান করার সাথে সাথেই পলের একটি ভিশন তৈরি হয়, যেখানে সে তার বোন আলিয়াকে দেখতে পায়। আলিয়া তাকে বলছিল, প্রিয় ভাই, তুমি এখন এমন কিছু কঠিন বাস্তব জানতে পারবে যেগুলোর জন্য তুমি কখনোই মোটেই প্রস্তুত ছিলে না। হয়তো এই বাস্তবতাগুলো তোমাকে ভেঙে চুরমার করে দিবে, তবুও এগুলো জানা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো, কারণ আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। এরপরই পল কিছু একটা জানতে পারে এবং তার শরীরে ওয়াটার অফ লাইফের সাইড ইফেক্ট দেখা দেয়। পলের অবস্থা প্রায় মুমূর্ষু রোগীদের মতো হয়ে গিয়েছিল। জেসিকা এবং তার অন্যান্য অনুসারীরা পলকে ঘিরে দেখতে থাকে। তখনই সেখানে চানির আগমন ঘটে। চানি পলকে দেখে ভাবে সে মারা গিয়েছে, যার কারণে সে জেসিকাকে দোষারোপ করতে থাকে। জেসিকা জানায় এই সবকিছুই তার ভাগ্যে লেখা ছিল এবং বলে এই মুহূর্তে শুধু চানিই তার ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারবে। চানি যদি তার পবিত্র ভালোবাসার মানুষের জন্য তার চোখের পানির সাথে ওয়াটার অফ লাইফ মিশ্রিত করে পলকে পান করাতে পারে, তাহলে পল পুনরায় বেঁচে উঠবে। জেসিকার কথা মতো চানিও এই কাজটিই করে এবং পল সত্যি সত্যি জেগে ওঠে। চানি অনেক চিন্তিত হয়ে পলকে জিজ্ঞেস করতে থাকে যে সে ঠিক আছে কিনা। পল জানায় সে পুরোপুরি সুস্থ আছে। রাতে যখন পল দিঘির পাড়ে বসেছিল, তখন জেসিকা তার কাছে আসে। পল জেসিকাকে বলে সে এখন শুধু ভবিষ্যৎই না, বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই স্পষ্ট দেখতে পারে। এমনকি সে ইতোমধ্যেই তার জন্মের পূর্বের একটি কঠিন বাস্তব জানতে পেরেছে। আর এই সত্যিটা হচ্ছে তার মাকে ঘিরে। আসলে পলের মা হচ্ছে ব্যারন ভ্লাদিমির হারকোনেনের মেয়ে, অর্থাৎ যার বিরুদ্ধে পল যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে সে মূলত আর কেউ না, বরং পলেরই নানা অর্থাৎ জেসিকার বাবা। আর এই কঠিন সত্যিটা পলের বাবাও কোনোদিন জানতে পারেনি। পলের মা বলে সেও এটা আগে জানতো না। সে যখন প্রথম ওয়াটার অফ লাইফ পান করেছিল, ওই দিনই সেও এই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে। পলের এবার নিজের প্রতি ঘৃণা হচ্ছিল এই ভেবে যে তার শরীরেও হারকোনেনদের রক্তই বয়ে চলেছে। কিছুদিনের মধ্যেই ফ্রেমেনরা যুদ্ধের প্রস্তুতির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে। সেখানে পল সবার সামনে নিজেকে মাসিয়া এবং অ্যারাকিসের রাজা বলে ঘোষণা করে। সকলেই বিনা বাধায় খুশি মনে তাকে রাজা মেনে নেয়। পল ইম্পেরর শ্যাডামকে হুমকি দিয়ে অ্যারাকিসে মোকাবেলা করার জন্য তাকে চ্যালেঞ্জ করে। এরপর প্রিন্সেস ইরুলান মাদার মোহায়েমের কাছে গিয়ে তাকে দোষারোপ করতে থাকে, কারণ তার কথাতেই ইম্পেরর অ্যাট্রেডিসদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। আর এই কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাদার মোহায়েম জানায় অ্যাট্রেডিসরা দিনে দিনে প্রচুর ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছিল। তাদেরকে নির্মূল করার জন্য হত্যা করা ছাড়া আর কোনো উপায় বাকি ছিল না। ইম্পেরর পলের সেই চ্যালেঞ্জটিকে গ্রহণ করে অ্যারাকিসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে পলের বাহিনীরাও নিজেদের পরিকল্পনা মাফিক প্রস্তুত হয়ে গিয়েছিল।
এই সময় পল দূর থেকে অ্যারাকিসের আকাশে ইম্পেররের স্পেসশিপ দেখতে পেয়ে অনেক খুশি হয়। ইম্পেরর তার স্পেসশিপ নিয়ে ভ্লাদিমিরের প্রাসাদে ল্যান্ড করে। তার হঠাৎ আগমনের কারণে ভ্লাদিমির সহ সকলেই বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা তো ইম্পেররের আদেশ ঠিকভাবেই পালন করছিল। তাহলে কেন হঠাৎ ইম্পেররকে এখানে আসতে হলো? ইম্পেরর সেডাম তার আসনে বসা মাত্রই ভ্লাদিমির তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে সম্মান জানায়। ইম্পেরর জিজ্ঞেস করে, মুয়াদ্দিবটা কে, এটা কি তুমি জানো? ভ্লাদিমির বলে, হবে কোনো তুচ্ছ কেউ, এসব নিয়ে এত চিন্তার কিছুই নেই। আর মুয়াদ্দিব হয়তো এতদিনে মরে ভূত হয়ে গিয়েছে। এম্পায়ার বিরক্ত হয়ে বলে, মুয়াদ্দিব এখনো জীবিত আছে, আর ওর এত বড় সাহস যে ও আমাকে হুমকি দিয়েছে। এরপর ভ্লাদিমিরের ব্যর্থতার কারণে এম্পায়ার সেডাম তাকে শাস্তি প্রদান করেন। অন্যদিকে পল এবং তার বাহিনী আক্রমণ করার জন্য সেই প্রাসাদের বাহিরেই প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। তারা প্রথমেই স্যান্ডওয়ার্মকে ডাকার যন্ত্র বসিয়ে সেটিকে ডাকতে শুরু করে এবং প্রচন্ড শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে প্রাসাদের প্রতিরক্ষা ধ্বংস করে ফেলে। ইম্পেররের সার্দুকার বাহিনী এবং হারকোনেন বাহিনীদের আক্রমণের কোনো সুযোগ না দিয়েই এক এক করে সবকিছু ধ্বংস করতে থাকে। বোমা বিস্ফোরণের পর পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসলে পল তখন তাদের দ্বিতীয় ভয়ঙ্কর অস্ত্রের ব্যবস্থা করে, যেটা ছিল স্বয়ং স্যান্ডওয়ার্ম নিজেই। স্যান্ডওয়ার্মগুলোকে কন্ট্রোল করে সেটির মাধ্যমে সার্দুকার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সার্দুকার বাহিনীরা লড়াই করা তো দূরে থাক, জীবন বাঁচানোর জন্য তখন তারা পালাতে শুরু করে। অন্যদিকে চানি তার দলবল নিয়ে সার্দুকার বাহিনীর আরেকটি গ্রুপের ওপর আক্রমণ করতে এগিয়ে যায়। পল তার বাহিনী নিয়ে সেই প্রাসাদের মূল দরজাটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে ফেলে এবং একাই বীরের মতো সেই প্রাসাদটিতে প্রবেশ করে সোজা ভ্লাদিমিরের কাছে গিয়ে তাকে হত্যা করে ফেলে। পলকে দেখে ইম্পেরর জিজ্ঞেস করে, তাহলে তুমি কি সেই মুয়াদ্দিব যে আমাকে হুমকি দিয়েছিলে? পল গর্জনের সাথে বলে, হ্যাঁ, আমি সেই মুয়াদ্দিব। তোমাদের সময় ঘনিয়ে এসেছে সার্দুকার, এবার তোমরা আমাকে ভয় পাও। এরপর পল বীরের মতো সেখান থেকে বেরিয়ে আসে। নিচে হাজার হাজার মানুষ জয় জয়কার করছিল পলের সফলতার কারণে। বাহিরে তখনও লড়াইয়ের ধ্বংসলীলা চলছিল। এরই মধ্যে গার্নি রাব্বানকে হত্যা করে তার সম্প্রদায়কে হত্যার প্রতিশোধ নেয়। এরপর হারকোনেনদের মৃতদেহগুলো একটি স্থানে সেভাবেই পুড়িয়ে ফেলা হয়, ঠিক যেভাবে তারা অ্যাট্রেটিসদেরকে পুড়িয়ে ফেলেছিল। সারাটা রাত যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধের অবসান ঘটে। পল বাহিরে তার যোদ্ধাদের নিয়ে অপেক্ষা করছিল। সেখানে মাদার জেসিকাও উপস্থিত হয়। এরপর পলের নজর চানির দিকে পড়ে। পল চানির কাছে এগিয়ে গেলে চানি বলে, যুদ্ধটা এখনো শেষ হয়নি, তাই না? পল বলে, আমি তোমার কাছ থেকে শুনতে চাই যে তুমি আমার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। চানি জবাব দেওয়ার পূর্বেই সেখানে ইম্পেরর সেডাম তার বেঁচে যাওয়া লোকজনদের নিয়ে হাজির হয়। এম্পায়ার গর্জন দিয়ে বলে, আমার সেনাবাহিনীরা অ্যারাকিস ঘিরে রেখেছে, অর্থাৎ পল নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছে। অতঃপর পল বলে, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ওরা আমাকে মারতে পারবে? আমার উপর যদি একটু আঁচও আসে তাহলে আমার বাহিনী মিলে অ্যারাকিসের সম্পূর্ণ স্পাইসগুলো নষ্ট করে দিবে। পল সত্যি সত্যিই গার্নিকে নির্দেশ দেয় পারমাণবিক বোমার মাধ্যমে সমস্ত স্পাইস ধ্বংস করে দেওয়ার জন্য। এম্পায়ার বলে, তোমার মাথাটা কি গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি হয়তো নিজেও বুঝতে পারছো না যে তুমি কত বড় ভুল করতে যাচ্ছ। এরপর মাদার মোহায়েমও পলকে বারণ করে এই কাজটি করার জন্য, কিন্তু পল তাকে জোরে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর ইম্পেরর বলে, পল এই সাম্রাজ্যের একজন গোলাম মাত্র, তাই তার উচিত এই মুহূর্তেই ইম্পেররের পায়ে ধরে ক্ষমা চাওয়া। এই শুনে পল রেগে গিয়ে বলে, তার ভাগ্য ভালো যে তার মাথাটা এখনো শরীর থেকে আলাদা হয়ে যায়নি, এবং এর পরপরই সে ইম্পেররকে বলে, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, কারণ আমি তাকে বিয়ে করতে চাই। সে আমার কাছে সুরক্ষিত থাকবে। এরপর আমরা মিলে এই পুরো সাম্রাজ্যকে সামলাবো। কিন্তু এখন আপনাকে জবাব দিতে হবে যে কেন আমার বাবাকে সেদিন হত্যা করা হয়েছিল। পলের কথাগুলো শুনে চানি একদম নির্বাক হয়ে যায়। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল। ইম্পেরর জানায়, পলের বাবা সবসময় নিজের নিয়মে চলতো। তাছাড়া সে ছিল দুর্বল প্রকৃতির মানুষ,
আর এই রাজ্যে দুর্বলদের কোনো স্থান নেই। পল কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে, এখন তুমি আমার সাথে লড়াই করবে, আর নয়তো নিজের পরাজয় বরণ করে নিবে। তখনই ফেইথ বলে ওঠে, ইম্পেররের পক্ষ হয়ে আমি তোমার সাথে লড়াই করব। অতঃপর তাদের মধ্যে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়। লড়াই শুরু হলে প্রথম দিকে ফেইদের স্পিড এবং দক্ষতা দেখে পল তার সাথে পেরে উঠছিল না। ফাইটের এক পর্যায়ে ফেইথ পলের পেটে ছুরি দিয়ে আঘাত করে বসে। সেই সাথে পলের বুকের এক সাইডেও ছুরি প্রবেশ করিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সুযোগ মতো পলও ফেইদের বুকে ছুরি ঢুকিয়ে তাকে সেখানেই হত্যা করে ফেলে। ফেইথকে হত্যা করার পর ইম্পেররের দিকে সে এগিয়ে যেতে থাকে তাকে হত্যা করার জন্য। তখনই প্রিন্সেস ইরুলান বলে ওঠে সে পলের সাথে বিয়ে করতে প্রস্তুত, তার বাবার যেন কোনো ক্ষতি না হয়। অতঃপর পল ছুরিটা মাটিতে ফেলে দিয়ে ইম্পেররের দিকে তার হাতটা এগিয়ে দেয়। ইম্পেরর হাঁটু গেড়ে বসে পলের হাতে চুমু খায়। সেই সাথে তার সম্পূর্ণ ক্ষমতা পলকে সমর্পণ করে দেয়। ইম্পেররের সাথে সাথে সেখানে উপস্থিত সবাই হাঁটু গেড়ে বসে পলকে সম্মান জানায়। শুধুমাত্র চানি পলের দিকে শেষবারের মতো ঘৃণা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাদার জেসিকাও পলের উপর প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছিল, কারণ পল জেসিকার বাবা ভ্লাদিমির হারকোনেনকে হত্যা করেছিল। শুধু তাই না, পল জেসিকার নির্দেশগুলো অমান্য করেছিল। আর এরপর গর্ভে থাকা আলিয়া সে তার মাকে জিজ্ঞেস করে বাহিরে কি হচ্ছে, তার ভাই কি করছে। জেসিকা জানায় তার ভাই সবগুলো গ্রেট হাউসদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর দেখা যায় এইখানেই শুরু হয় সেই পবিত্র যুদ্ধ, যেটা নিয়ে পল প্রথম থেকেই ভয় করেছিল। পল, যার মধ্যে রয়েছে এখন প্রচুর ক্ষমতা, তার মা অর্থাৎ জেসিকা মনে করছে তার ছেলে এখন গোটা দুনিয়াটাকে জয় করবে। অন্যান্য বেনে জেসিরিটের কেউই এটি সমর্থন করছে না। উপরন্তু পলের উপর তাদের জাদুও কাজ করছে না। কিন্তু জেসিকা তার ছেলেকেই সমর্থন করছে। এদিকে জানি এখানে সবকিছু ছেড়ে চলে যাচ্ছিল, কারণ সে এই যুদ্ধটা নিজের চোখে দেখতে চায় না। সে কখনোই যুদ্ধ চায়নি, সে চেয়েছিল শান্তি প্রতিষ্ঠা দেখতে। সে ওই স্বাধীনতা দেখতে চেয়েছিল যেন এই গ্রহের মানুষেরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু সবকিছুই এখন হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে। অবশেষে দেখা যায় চানি সেই দানবীয় স্যান্ডওয়ার্মটিকে আহ্বান করছে, আর সে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেদিকেই তাকিয়ে আছে। আর এই দৃশ্যের সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।